থেকে যদি বাই চান্স কিট মারে তো ওই খাদ ছাড়া আর কোনো গতি নেই। ও মাই গড, নিচটা দেখলেই ভয় লেগে যাচ্ছে। আপনারা বাংলাদেশের? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে? আচ্ছা। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ী অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। একদমই দাঁড়িয়েছি এখন মেঘালয়ের ডাউকিতে, একদম বাংলাদেশের বর্ডারের কাছে। আজ কিন্তু এই মেঘালয়ের ডাউকি প্লাস বাংলাদেশ সব কিছুই তোমাদের সামনে শেয়ার করব এবং তুলে ধরবো। আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ এবং অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। আজকের রাইডটা শুরু করেছি চেরাপুঞ্জি থেকে। আর আজকের দিনটা কিন্তু অন্যান্য দিনের থেকে একদমই অন্যরকম। পরিষ্কার আকাশ, মেঘ নেই, বৃষ্টি নেই, তার সাথে ছা চকচকে রাস্তা। আজকে আমি বেসিক্যালি যাচ্ছি বাংলাদেশ, আর বাংলাদেশ যাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আর তার আগেই পড়ে যাবে ডাউকি রিভার। ওদিকে যেতে গেলে কিন্তু বেশ আরো অনেক কটা সাইট সিন পড়বে, মেঘালয়ের বেস্ট 2-3টে সাইট সিন পড়বে, সেগুলো কিন্তু আজকে আমি ভিজিট করতে চলেছি। দেখো আমার রাইট সাইডে কিন্তু আছে সেই ফুটবলটা, আমি এখন শহরাতেই আছি। আর এখানে কিন্তু পরপর প্রচুর স্কুল আছে। হ্যাঁ, এই দেখো ছোট ছোট বাচ্চাগুলো সবাই কিন্তু স্কুলে যাচ্ছে। এতক্ষণ তাও কিন্তু রাস্তা ক্লিয়ারই ছিল, বাট ও মাই গড, এখান থেকে শুধু মেঘই মেঘ। এখন আমার ভাইজারটা খোলা আছে, আর আমি না একটু করে চোখের পাতাটাকে বন্ধ করেছিলাম। আর তারপরে যখন চোখের পাতাটাকে খুলছি, লিটারালি আমার চোখ থেকে জল পড়ছে, চোখের পাতাগুলো এটা জল জমে যাচ্ছে ভাই। এরকম মেঘের মধ্যে থেকে যাচ্ছি ভাই সাব। জানি না কতটা রাস্তা ঠিক এরকম, বাট আমি এখান থেকে যতটা দেখতে পাচ্ছি না ততটাই পুরো মেঘে ঢাকা। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বাট লিটারালি যতক্ষণ না তাদের কাছে যাচ্ছি ততক্ষণ আমি বুঝতেই পারছি না যেখানে কিছু আছে বা কেউ দাঁড়িয়ে আছে। ঠিক যেন মনে হচ্ছে মেঘ বালিকার সাথে আমি খেলা করছি। হ্যাঁ, ঠিক এরকমই একটা আমি ফিল পেয়ে যাচ্ছি এখানে। মেঘেরা পুরো গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। দারুণ অনুভূতি, দারুণ। কিছু মাস আগে আমি যখন সিকিম রাইড করেছিলাম না, তখনও আমি এরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম। কোথায় যাচ্ছি, সামনে কি আছে, কিছুই যেন দেখতে পাচ্ছিলাম না। তবে তফাৎটা একটাই, সিকিমের ওগুলো ছিল কুয়াশা, আর মেঘালয়ের এগুলো সবই মেঘ। মাঝে মাঝে জাস্ট ফিলটাই এরকম আসছে যে আমি যেন পুরো মেঘেদের মধ্যে ঢুকে যাচ্ছি। গতকাল আমি যখন শিলং থেকে আর কি চেরাপুঞ্জি থেকে আসছিলাম, তখন না এই সমস্ত পাহাড়ির গা বেয়ে প্রচুর জল পড়ছিল, সবই ওয়াটারফলসের জল। বিকজ সেদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাট এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাই কিন্তু এখানে ওয়াটারফলসের সেই জলগুলোকেও আমি দেখতে পাচ্ছি না। তোমাদেরকে একটু আমি চেরাপুঞ্জির ওয়েদার আপডেটটা দিয়ে রাখি। এখন তো ঘড়িতে বাজে সকাল 7:30-8টা। তো এখন ঠিক চারিধারটা কুয়াশা না, মেঘে আচ্ছন্নময় অবস্থা। আর ওই সকাল 10:30 থেকে দুপুর 3-4 পর্যন্ত না কখনো মেঘ কখনো পরিষ্কার আকাশ দেখা যায়। তারপর ওই সন্ধ্যে 6টা থেকে বৃষ্টি শুরু হয়, টানা সারা রাত চলতে থাকে। ওয়াও, এখান থেকে না সূর্যের দারুণ একটা হিট আছে, আর জাস্ট দারুণ লাগছে। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, পুরো শরীরটা যেন একটু ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে ভাই সাব। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অ্যামেজিং ভিউ ইয়ার। জাস্ট আকাশ যদি ক্লিয়ার থাকে, এইরকম সুন্দর সুন্দর ভিউই কিন্তু দেখা যায়। নিচের পাহাড়টাকে কি দুর্দান্ত লাগছে। তবে বস একটাই কথা আমি তোমাদেরকে বলবো, মেঘালয়ের আসল সৌন্দর্য দেখতে হলে কিন্তু মন ছুড়ে মেঘালয় ভিজিট তোমায় করতেই হবে। মেঘালয়ের টোটাল 2টো সার্কিট আছে, একটা চেরাপুঞ্জির দিকে আর একটা কিন্তু ডাউকির দিকে। তো আমি আগে চেরাপুঞ্জিটা কভার করলাম, আর আমার মনে হয় তোমাদের জন্যও কিন্তু এটাই বেস্ট হবে। এখান থেকে স্ট্রেট চলে যাবে 22 কিলোমিটার দূরে শিলং, আর একদম রাইটের রাস্তাটা চলে যাচ্ছে ডাউকির দিকে। একদমই কিন্তু রাইটের রাস্তাটা উঠে গেছে, এখান থেকেই যাচ্ছে ডাউকি, আর এই রাস্তাটাই যাচ্ছে বাংলাদেশের দিকে। এখান থেকে ডাউকি ডিস্টেন্স আছে ওই 58 কিলোমিটার, আর বাংলাদেশের ডিস্টেন্স আছে 75 কিলোমিটার। এতক্ষণ তো ভালো রাস্তাতেই এসছি, বাট মনে হচ্ছে এখান থেকেই যেন অফ রোডিংটা শুরু হয়ে গেল আর কি। প্রত্যেকটা জায়গাগুলোতেই লেখা আছে যে ল্যান্ডস্লাইড জোন, আর রাস্তাগুলোর হালাত অনেক খারাপ। এখানে শুধু দেখো পাথর ভাঙা আর পাথর ভাঙা। সব থেকে ভয়ের যে শুধু যে অফ রোডিং এমনটা কিন্তু একদমই না, এই অফ রোডিং এর সাথে সাথে কনস্ট্যান্ট হিসেবে আছে কিন্তু মেঘ। ব্যাস হয়ে গেল, আর কি চাই। একেই বলে মনে হয় মরার ওপর খাড়া। এতক্ষণ শুধু অফ রোডিং ছিল, সেটা তবুও মানিয়ে নিচ্ছিলাম বা মানা যাচ্ছিল, বাট এখান থেকে দেখো পুরো জলই জল। পুরো রাস্তাটা কেমন কাদা কাদা হয়ে আছে ভাই, পুরো স্লিপারি হয়ে আছে রাস্তার অবস্থা। এবার না
আমার আরো বেশি টেনশন হচ্ছে। মানে সামনে যতটা দেখতে পাচ্ছি পুরোটাই খাদ ভাই সাব। আর এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমার বাইকের টায়ারের অবস্থা অনেক খারাপ, অনেক স্লিপ হয়ে গেছে। এখান থেকে যদি বাই চান্স কিট মারে তো ওই খাদ ছাড়া আর কোনো গতি নেই। আমি জাস্ট কোনোভাবে না টেনশনটাকে আর নিতে পারছি না। তার উপরে এই মেঘ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ভাই সাহ। আরে এত কিছুর মাঝে দেখো এরকম একটা অফরোডিং, সেটা ক্রস করার পর এদিকে দেখো রাস্তার পাশে সুন্দর করে ঝর্ণার জল বইছে। কোথাও একটা গিয়ে আমার মনে হচ্ছিল হ্যাঁ এখানেই হয়তো অফরোডিংটা শেষ, কিন্তু না, এখানে দেখো বড় বড় পাথর সব ভেঙে পড়ে আছে। মানে এগুলো সবই কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে। হ্যাঁ জানি তোমরা অনেকেই মনে করো অফরোডিংয়ে মজা, হ্যাঁ মজা আছে বস, তবে লাইভ রিস্কও কিন্তু আছে। পোমলুং ভিলেজটাকে রাইটে রেখে আমি ডাউকির দিকে এগোচ্ছিলাম আর এই প্লেসটা পেয়েছি। আর এখানে না লেখাই আছে ডাম্পিং অফ বোল্ডার্স, মানে রাস্তার কন্ডিশন অনেক খারাপ, অনেক খারাপ। এই জায়গাটার ওয়েদারটা কিন্তু আগের থেকে অনেক ভালো, আর রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ ভাই, টু মাচ বেটার। আর চারপাশে দেখো ট্যুরিস্ট গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এক্স্যাক্ট এই প্লেস থেকে বাংলাদেশের ডিস্টেন্স আছে 48 কিলোমিটার্স, আর ডাউকি আছে হচ্ছে 32 কিলোমিটার্স মতো। আর তারই মিডিলে পড়ে যাবে লিভিং রুট ব্রিজ, যার ডিস্টেন্স আছে 20 কিলোমিটার্স। দেন কিন্তু পড়বে আমাদের এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিংনাং। ফার্স্ট টাইমের জন্য আমি কিন্তু মেঘালয়ের এমন এক মার্কেট দেখলাম যেখানে মাছ বিক্রি হচ্ছে। क्या बात। যশোর আছে এখান থেকে 11 কিলোমিটার দূরে, মাউলিংলাং আছে 19 কিলোমিটার দূরে, আর নওমেড আছে 15 কিলোমিটার দূরে। তো চলো, এই দিকটায় না তুলনামূলকভাবে অনেক বেশি ঠান্ডা। বাহ, এতক্ষণ পর একটা সুন্দর ব্রিজ পেয়ে গেছি আর সেটা ক্রস করছি। ওহো ওহো, কি রাস্তা এটা ভাই, কি রাস্তা দেখো, শুধু তুখর রাস্তা, দুর্দান্ত রাস্তা। এর জন্যই আমি কিন্তু বলি যে যত খারাপ রাস্তা তার সামনে কিন্তু তত ভালো কিছু ওয়েট করছে ভাই। রাস্তার ভিউ দেখেই তো মন শান্তি হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে কিন্তু এখন আমি যাচ্ছি লিভিং রুট ব্রিজের দিকে। মানে লিভিং রুট ব্রিজের ওই সাইডের রাস্তাটা ঠিক এরকম সুন্দর ভাই, এরকমই সুন্দর পেয়ে যাবে, দারুণ লাগবে এই রাস্তায় রাইড করতে। আমার তো সেরা লাগছে, সেরা ফিল পেয়ে যাচ্ছি আমি। এই সব কিছুর মধ্যেও একটা কিন্তু খারাপ দিক আছে, যদিও অ্যাকচুয়াল কিন্তু ভালো। আমাদের মতো অ্যাডভেঞ্চার পাগল যারা আছে তাদের জন্য এটা অনেক ভালো যে এখানে কিন্তু নেটওয়ার্ক কাজ করছে না। মানে আমার ফোনের নেট টোটালি অফ হয়ে গেছে। আমার তো 12টা বেজে 13টা বেজে গেছে, কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত নেট অফ হয়ে গেছিলো, ঠিক আছে, কারণ ম্যাপটা ডাউনলোড করা ছিল, বাট এখন তো আমার ফোনটাও সুইচ অফ হয়ে গেছে। মানে আমি তো পুরোটাই হতাশ হয়ে গেছিলাম। আর সেই মুহূর্তে দেখা হয়েছিল এই 4 চাকাটার সাথে, আর এই 4 চাকাতে না দুজন মানে দাদা ছিল আর কি, যাদেরকে বললাম যে আমি এরকম লিভিং রুট ব্রিজের দিকে যাব। তো ওনারা বললো ঠিক আছে আমার পেছনে পেছনে আসো, আমি নিয়ে যাচ্ছি। এখান থেকে পাইনুসলা আছে 16 কিলোমিটার দূরে, আর পংটাং আছে 11 কিলোমিটার দূরে, আর রাইংকাট আছে কিন্তু 12 কিলোমিটার দূরে। এখানে না প্রচুর রিসর্ট আছে। এই দেখো এই দেখো, এদিকে একটা বড় রিসর্ট, মানে এখানে ছোট বড় সব রকমের রিসর্ট পেয়ে যাবে। থাকা নিয়ে আই গেস কোনো প্রবলেম তোমাদের কিন্তু হবে না। ওয়েলকাম টু নওয়েড ভিউ পয়েন্ট, মানে একদম এই রাস্তাটা চলে আছে কিন্তু নওয়েড ভিউ পয়েন্টের দিকে। আর আমি যাবো একদম কিন্তু লেফটে এই রাস্তা ধরে। মাউলিংলং ভিলেজটা এখান থেকেই যাচ্ছে, আর এখানে দেখো মাউলিংলং ভিলেজ কিন্তু এখান থেকে আছে ওই 1.82 কিলোমিটার দূরে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে মাউলিংলং ভিলেজের আগে কিন্তু পড়বে লিভিং রুট ব্রিজ, তো একদমই কিন্তু চলে এসেছি লিভিং রুট ব্রিজে। এক্স্যাক্ট এই প্লেস থেকে শুরু হচ্ছে লিভিং রুট ব্রিজ, আর এখানে কিন্তু বেশ কিছুটা পর ট্রেকিং করতে হবে। আর অলরেডি নদীর আমি আওয়াজ পাচ্ছি এখান থেকে, তো চলো। এখানে একটা রাস্তা যাচ্ছে, এদিকে একটা রাস্তা আছে। এখানে দেখো দেখিয়ে দিয়েছে সোজা নিচের দিকে নামতে হবে। স্ট্রিংটা আমি সাথে করেই নিয়ে এসেছি, যেতে যেতে এনার্জি কম পড়ে গেলে খেয়ে নেবো। কারণ বস আমার আবার এনার্জি কম টম একদম পোষায় না, আমার এনার্জি সবসময় হাই লেভেলে থাকা চাই। আর এমনিতেও তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো যে আমার এনার্জি কিন্তু সবসময় হাই 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 লেভেলে থাকে। টিকিট, হ্যাঁ টিকিট কাটার ব্যবস্থা আছে, আর টিকিট প্রাইস 40। আমি কিন্তু একদমই স্রোতের কাছে চলে এসেছি, আর আওয়াজটা দারুণ লাগছে।
আমার পেছনে ফলো করো, এটাই সেই ব্রিজ, মানে লিভিং রুট ব্রিজ। এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছের শিকড় দিয়ে দিয়ে কিন্তু বছরের পর বছর এগুলো জমে জমে তৈরি হয়েছে, মানে একদমই কিন্তু ন্যাচারাল ভাবে। এগুলো দেখতে তো সত্যিই অনেক ভালো লাগে, তার সাথে অনেক মানে ভাবনার বিষয় হচ্ছে এতগুলো শিকড় এক হয়ে এভাবে নিজে থেকে একটা ব্রিজ তৈরি করেছে, ইভেন যেখান থেকে মানুষ যাতায়াত করে। পেছনেই হচ্ছে রিওয়াই নদী, আর পেছন থেকে যা ঝর্ণার জলের মতো এভাবে পড়ছে। বর্ষাকাল ছাড়া অন্য যে কোনো সময় এখানে স্নান করতে পারবে। আরও একটা জিনিস, বর্ষাকাল ছাড়া কিন্তু এরকম স্রোতও দেখা যায় না, শীতকালেও একদম সীমিত হালকা হালকা জল পড়ে এরকম, অন্য সিজনেও যে খুব পড়ে সেটাও না। একমাত্র প্রত্যেকটা ঝর্ণাতে ভিউ দেখতে হলে মনসুনে আসতে হবে, মানে একদম এই সময়টা। আমি এসছি এই 2025-এর, এটা কিন্তু আগস্ট মাস। এবার এখান থেকে বেরিয়ে চলো, যাও যাক আজকে নেক্সট টুরিস্ট স্পট মাওলিংনাং ভিলেজ। ঘড়িতে সময় হয়েছে সকাল 11:10, আর এই মুহূর্তে কিন্তু লিভিং রুট ব্রিজ থেকে বেরিয়ে আমি রওনা দিচ্ছি মাওলিংলং ভিলেজের দিকে। বাট এদিকে আকাশের অবস্থা দেখো, আবার কিন্তু হুড়মুড়িয়ে বৃষ্টি চলে এসেছে। এই মাওলিংলং ভিলেজ কিন্তু 2003 সালে আর কি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ নামে আখ্যা পায় বা খ্যাতনামা হয় আর কি। এই হচ্ছে মাওলিংলং ভিলেজের একদম এন্ট্রান্স এরিয়া, এখান থেকে কিন্তু সামনে এগোতে হবে। স্বচ্ছ পরিষ্কার রাস্তা কিন্তু এখানে, মানে রাস্তার দুধারে গাছের পাতা ছাড়া কোনো নোংরা আবর্জনা দেখাই যাচ্ছে না। দেখো এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এখান থেকে ঢুকতে হবে। গেটটা অ্যারো করে দেখিয়েছে, এই যে বাঁশের একটা সেতু তৈরি করা হয়েছে, আর এর ওপর থেকে যাচ্ছি। নিচ থেকে কিন্তু ঝর্ণার জলগুলোকে দেখা যাচ্ছে, চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি, সবুজ পুরো। আর এদিকে দেখো কত রং বাহারের শাক পাতা ঘাস যাই বলো না কেন সেগুলো আছে, দেখতেও অপূর্ব লাগছে। সারাক্ষণই কিন্তু দেখো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, আর রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর। বৃষ্টির মধ্যে আরো সুন্দর লাগছে, যে সামান্য পাতাগুলো পর্যন্ত পড়ে আছে সেগুলোকেও কিন্তু ক্লিন করা হচ্ছে। তো উপরে কিন্তু আছে একটা ট্রি হাউস, অনেক সুন্দর। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনাং, এইটা দেখার পর মনে হচ্ছে সবাইকে কিন্তু ক্লিন করা উচিত। আমরাও যদি আমাদের চারপাশটা একটু ক্লিন করে রাখি, তাহলে আমাদের জায়গাটা, আমাদের লোকেশনটাও কিন্তু অনেক ক্লিন থাকবে, অনেক সুন্দর লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে যে কোনো জায়গায় কিন্তু অনেক সুন্দর লাগে। দেখো চারপাশটা কি সুন্দর লাগছে। এই ব্ল্যাক গেটটা দিয়ে ঢুকলে সামনেই পড়ছে এই চার্চটা। প্রতিটা জায়গায় এরকম কিন্তু বাকেট করা আছে, সেগুলোও কিন্তু অবশ্যই প্রকৃতির জিনিসপত্র দিয়ে বানানো, কোনো রকম প্লাস্টিক ইউজ করা হয়নি। তোমরা যদি কেউ মনে করো এই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা পরিবেশের মাঝে একটা দিন থাকবে বা স্টে করবে, তারও কিন্তু দারুণ দারুণ অপশন আছে। এখানে এটা খড় নয়, হ্যাঁ, অন্য কিছু ইউজ করা হয়েছে, কলা গাছের কিছু হবে সামথিং, এগুলো দিয়ে সুন্দর করে বসার জায়গা করে রাখা হয়েছে। সামনে আছে একটা স্কাই ওয়াক, যেটা হচ্ছে এই মাওলিনাং ভিলেজের কিন্তু একটা ভিউ পয়েন্ট। তো সেই ভিউ পয়েন্টে যাবো, আর ওখান থেকে মনে হয় বাংলাদেশ দেখা যায়। তো চলো দেখা যাক কতটা কি হয়। মানে নিজের দেশ থেকে বাংলাদেশ দেখার মজা কিন্তু সেই, হ্যাঁ। এত সুন্দর লাগছে চারপাশটা যে কিছু বলার নেই, দারুণ একটা এরিয়া। তোমরা যখনই মনসুন রাইডে বা যখনই তোমরা মেঘালয়ের ট্রিপ প্ল্যান করবে বা ট্রিপে বেরোবে, তোমাদের ডেস্টিনেশন বা সাইট সিনের মধ্যে অবশ্যই এই মাওলিনাং ভিলেজটাকে রেখো। এই হচ্ছে সেই ব্রিজ, মানে স্কাই ওয়াক। এখান থেকে কিন্তু যেতে হবে, পুরোটাই কিন্তু বাঁশের, আর এখান থেকেই কিন্তু তোমরা বাংলাদেশের বর্ডার দেখতে পাবে। এত বৃষ্টি হচ্ছে, পুরো ব্রিজটাই কিন্তু স্লিপ হয়ে গেছে। অনেক সাবধানের সাথে কিন্তু সামনে এগোতে হবে। ও মাই গড, নিচটা দেখলেই ভয় লেগে যাচ্ছে। ওয়াটার প্লেস। বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে এসেছি আমি। এটাই কিন্তু একদম এন্ড পয়েন্ট এই ব্রিজটার। মাওলিনাং ভিলেজের সেই প্লেসে চলে এসেছি যেখান থেকে বাংলাদেশ দেখা যায়। বাট এত বৃষ্টি হচ্ছে, এত কুয়াশা চারিদিকে, যে আমি সামনে যেদিকেই ক্যামেরা ঘোরাবো সেদিকেই শুধু সাদা আর সাদা। ওই দিকটা কিন্তু পড়ছে বাংলাদেশ, আর যেটা মেঘেদের কারণে প্রায় ঢাকা পড়ে গেছে। তো চলো এবার তাহলে এখান থেকে বেরোনো যাক। পুরো রাস্তাটাই কিন্তু কাটা তারে ঘেরা, আর একজন আর্মি এখানে বলে দিলেন আমায়
কাঁটাতারের ওপারেই কিন্তু আছে বাংলাদেশ, মানে ওই ওপারের রাস্তায় যত যা দেখতে পাচ্ছ সবই কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ছে। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল বাংলাদেশ যাব, বাট কিছু ইনসিডেন্ট যেগুলো কিছু মাস আগে হলো, তোমরা কমেডি সবাই জানো, তার জন্য আমি একটু পিছিয়ে গেছি। বাট ফাইনালি আমি এখন বাংলাদেশের অনেক কাছে আছি। জাস্ট এই ফেন্সিং এ তারের ওপারে মানে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য, বাংলাদেশের গ্রাম বাংলার সৌন্দর্য, উফ, এই সুখ, এই শান্তি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না। ঠিক আজকের অনুভূতিটা বাংলাদেশ থেকে মানে বাংলাদেশকে এতটা কাছ থেকে দেখার অনুভূতি, জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি আমি, আমার কথা গুলিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমার যে সকল বাংলাদেশের ভাই, দাদা, বোন, দিদি ভাই যারা যারা আমার ব্লগটা দেখছো, একটু কমেন্ট করে জানিও আমাকে। বাংলাদেশ ঢোকার ঠিক কিছুটা আগে কিন্তু পড়ে যাবে ডাউকি রিভার, আর এই নদী কিন্তু উমকর নদী নামেও পরিচিত। আর এই নদী ভারত আর হচ্ছে বাংলাদেশের একদম সীমান্ততে অবস্থিত, মানে ওই পশ্চিম জয়ন্তী পাহাড়ের অন্তর্গত জেলাতেই আর কি বলতে পারো। এই ডাউকি নদী আর কি আমাদের পর্যটকদের কাছে অনেক পরিচিত একটা নাম এবং পরিচিত স্থান বলতে পারো আর কি। এখানে কিন্তু এখানকার মানুষের জীবনযাত্রা প্লাস এই নদীর সৌন্দর্য বারে বারে আমাদের পর্যটকদেরকে আকর্ষিত করে। এই পুরোটাই কিন্তু কাঁটাতারে ঘেরা রাস্তায় চলছে, আমি জানি না এটা কতটা চলবে, বাট মানে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের মাটি, মানে কাঁটাতারের ওপরে পা দিলেই আমি বাংলাদেশে পাড়ি দিয়ে দিচ্ছি, মানে বাংলাদেশে চলে যাচ্ছি। এর থেকে আনন্দের বিষয় আমার কাছে আর কিছুই হতে পারে না। আমি খুবই আনন্দিত যে বাংলাদেশকে আমি এত কাছ থেকে দেখছি, মানে জাস্ট কত হাত, মানে 10 হাতেরও দূরত্ব কিন্তু নেই বাংলাদেশ আর আমার মধ্যে। একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি, বোর হিল ব্রিজ। ওয়াও, হোয়াট আ সিনিক বিউটি ইয়ার। ঝর্ণা থেকে জাস্ট জল পড়ছে, তার স্রোতটা একবার দেখো। শুধুমাত্র কিন্তু বর্ষাকালে এরকম সুন্দর ওয়াটারফলস দেখা যায়, মানে একদমই আমার লেফট সাইডে আছে বোর হিলের সেই ঝর্ণা, সুন্দর ঝর্ণা, আর রাইট সাইডে আছে কিন্তু একদমই বাংলাদেশের সুন্দর প্রকৃতি। মোস্ট প্রবাবলি হতে পারে এই যে পাহাড়টা, এটাই কিন্তু বোর হিল পাহাড়। আমি জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও। আমার এই আজকের ভিডিওর দ্বারা আমি বাংলাদেশবাসীদেরকে আমার দিক থেকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। তোমরা সবাই আমার ভালোবাসা নিও এবং আমাকে এভাবেই ভালোবেসো, পাশে থেকো। ঢুকে পড়েছি ডাউকি ভিলেজে, আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে আর্মি ক্যাম্প। প্রতি 2-3 কিলোমিটার অন্তর অন্তরে কিন্তু আমি এরকম আর্মি ক্যাম্পগুলোকে নোটিস করছি আর কি। আবারও একটা সুন্দর ঝর্ণা পেয়ে গেছি, সুন্দর সুন্দর সুন্দর, দারুণ সুন্দর কিন্তু ঝর্ণাটা, মানে দেখতেও জাস্ট অপূর্ব লাগছে। এই হচ্ছে প্রকৃতি, মেঘালয়ের প্রকৃতি। আমাদের কলকাতাতে তো প্রতিটা বাড়িতেই প্রায় বাইক, সাইকেল এগুলো থাকে, মানে একদম কম্পালসারি আর কি। ঠিক তেমনই এই যে এতদিন আমি মেঘালয়ে আছি, আমার যেটা সব থেকে বেশি চোখে পড়ছে, এখানে প্রতিটা বাড়িতেই কিন্তু একটা করে 4 চাকা আছে, আর অবশ্যই সেটা মারুতি 800। এখান থেকে স্ট্রেইট রাস্তাটাই যাচ্ছে বাংলাদেশের দিকে বা ডাউকির দিকে, আর একদম এদিক থেকে কিন্তু লেফটের রাস্তাটা চলে যাচ্ছে কোংবাং ভিলেজের দিকে। তো একদম কিন্তু আমার রাইট সাইডে ডাউকি নদীটাকে আমি ওপর থেকেই দেখতে পাচ্ছি। ঠিক এইরকম সুন্দর ভিউ, আর জাস্ট এত বড় একটা নদী, জাস্ট কি সুন্দর লাগছে দেখো। আজকের ওয়েদার যদি ঠিকঠাক থাকে, মানে বৃষ্টি যদি না হয়, তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য ডাউকি রিভারের একটা ড্রোন শুট কিন্তু আমি নেবই নেব। আহা, আমার একটা সুন্দর ব্রিজ পেয়ে গেছি, কি দুর্ধর্ষ দেখতে ব্রিজটাকে। আর এই ব্রিজের নিচে থেকেই কিন্তু যাচ্ছে দেখো ডাউকি নদী। খিয়াবাদ, আউটস্ট্যান্ডিং গুরু। এখানে তো রাস্তা অনেক খারাপ, মানে ঝর্ণার জল পুরো রাস্তা ভরিয়ে দিয়েছে। চলে এসছি একদম ডাউকিতে। তো চলো বাইকটা পার্ক করি, দেন বাকি কথা বলছি। এখান থেকে কিন্তু তোমরা সিঁড়ি পেয়ে যাবে এরকম, আর সামনে আমি একটা বেশ সুন্দর মার্কেট দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে, সেগুলো বেশ সাজিয়ে গুছিয়ে রাখা। দেখো ফ্রেশ কমলা লেবু, ড্রাই ফ্রুটস, ম্যাগি, কেক, সব কিছুর দোকান আছে। এদিকে আনারস, জুস আর সব কিছু হচ্ছে, মানে জুস টুসও কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা যদি মনে করো ডাউকিতে এসে লাঞ্চ করবে বা কিছু, একদম দেখো এত বড় প্লেস রয়েছে, খাবার দাবারের স্মেল এখান থেকেই পাচ্ছি, দারুণ স্মেল। তো চলো এবার বোটিং কাউন্টারের দিকে যাই, যেহেতু ডাউকিতে এসেছি বোটিং তো করবো, এটা মাস্ট। तो সেখানে যাই কত কি প্রাইস হচ্ছে সবটাই তোমাদেরকে আপডেট করব। कितने दूर घुमाएंगे 800 में? 45 मिनट्स। और मिडिल पे कहाँ पे रुकेगा? यहाँ से जाएंगे ना स्टॉप आगे पे ही, वहाँ पे रुकेंगे 10 मिनट या 15 मिनट फिर वापस। अच्छा, वहाँ पे 10-15 मिनट मिडिल पे रुकेगा। मिडिल पे नहीं, जैसे कि आइलैंड टाइप है। अच्छा अच्छा अच्छा, वहाँ पे रुकेगा फिर वापस आएगा। तो टोटल 45 मिनट्स का है आने जाने का, सब मिलकर। ওকে, থ্যাংক ইউ। শুনতেই পেলে এখান থেকে কিন্তু তোমরা টিকিট কেটে নেবে, একজন চাও বা দুজন বা তিনজন, তোমাদের কিন্তু একটা বোট নিতে হবে। একটা বোটের কিন্তু প্রাইস আছে 800 টাকা।
ওকে ওকে। इसके साथ जाइए। একদমই কিন্তু যে জায়গায় দাঁড়িয়েছি ঠিক তার ওপাশেই আছে বাংলাদেশ, আর এখানেই কিন্তু আছে আমাদের বর্ডার ফোর্সরা। তারাও কন্টিনিউ কিন্তু এই জায়গাগুলোকে প্রোটেক্ট রাখছে। যেখান থেকে বোট ছাড়া হয় সেখান থেকে বেরিয়ে সামনে এগোচ্ছি। সামনের দৃশ্যটা অনেক সুন্দর, বা চারপাশে যেদিকেই দেখাচ্ছে দারুণ লাগছে। এই যে এখন জলের কালারটা দেখছো না, হালকা গ্রিন গ্রিন হয়ে রয়েছে, এই সবটাই কিন্তু মনসুনের জন্য। বৃষ্টির কারণে এগুলো এরকম হচ্ছে, না হলে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার জল থাকে, মানে ওপর থেকে নিচ পুরো পরিষ্কারভাবে দেখা যায়। হোপ সো সামনে যেখানে যাচ্ছি সেখান থেকে কিন্তু পুরোটা দেখতে পাবো। এই যে প্লেসটা, মানে একদম পাহাড়ের কাছ থেকে যাচ্ছে, এরকম বড় বড় কিন্তু খিলানের মধ্যে থেকে আমাদের নৌকা সামনের দিকে এগোচ্ছে। জাস্ট এখানকার ভিউটা দেখো, কতটা কাছ থেকে যাচ্ছি, দারুণ দারুণ ভিউ আসছে এখান থেকে। আর পেছনের ভিউটা ঠিক এরকম। ও মাই গড, কি বড় বড় খিলান ইয়ার, সেই সুন্দর। এবছর এই নৌকা দিয়েও কিন্তু সুতো ফেলা হয়েছে, এগুলোতেও কিন্তু মাছ ধরা চলছে। এখান থেকে পুরো পরিষ্কার সবকিছু দেখা যাচ্ছে। এই পাড়ে কিন্তু সমস্ত দোকানপাটগুলো আছে, তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। সত্যি বলতে মেঘালয় ঘুরতে এসে আমার মনে হচ্ছে একদম সার্থক হয়ে গেছে মনসুনে। রাইড যেমন জমে ক্ষীর, তেমন কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট জাস্ট অসাধারণ। যেহেতু এখানে স্নান করে, বাট আমি তো স্নান করতে পারবো না, তাই ভাবলাম চলো একটু জলে নামি। ও জলটা দারুণ ঠান্ডা, দারুণ লাগছে। জলের কালার দেখো, পুরো নীল জল। সেরকম ফিলিংস ভাই, আই লাভ মেঘালয়া। বোটিং করা ডান, ডাউকি ঘোরা কমপ্লিট। এবার কিন্তু যাবো একেবারে বাংলাদেশ বর্ডারে। ডাউকি থেকে বেরিয়ে গেছি, আর ওখান থেকে বললো এখান থেকে বাংলাদেশ বর্ডার বা সীমান্তের ডিস্টেন্স ওই 1.2 কিলোমিটার। বাট রাস্তার অবস্থা অনেক খারাপ। এখান থেকে না আজানের আওয়াজ কারে আছে, মোস্ট প্রবাবলি এই আজানটা কিন্তু বাংলাদেশ থেকেই হচ্ছে। ডাউকি ভিলেজ ক্রস করে এখন চলে এসেছি বাকুড় ভিলেজে, আর এটা কিন্তু মার্কেট সাইড। একদমই এই সাইডটায় দেখো পুরোপুরি কিন্তু ট্যুরিস্ট গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। ভাই সাব, এদিকে রাস্তার কন্ডিশন দেখো, গাড়ি আসতে পারছে না ভাই, কি বাজে অবস্থা। ও মানে শুধু জলই জল। একে তো রাস্তার অবস্থা পুরাই দই, তার উপর এরকম লেভেলের লরির জ্যাম। ভাই যখন থেকে রাইড স্টার্ট করেছি তখন থেকে এই খারাপ রাস্তা, আমি জানি না আর কতক্ষণ আমাকে এরকম খারাপ রাস্তা দিয়ে রাইড করতে হবে। এদিকে দেখো এই সমস্ত লরিগুলোতে কিন্তু পাথর নিয়ে যাওয়া হচ্ছে, মানে যে ল্যান্ডস্লাইডগুলো হয় তারই পাথর। মোস্ট প্রবাবলি এগুলো কিন্তু বাংলাদেশেই যাচ্ছে। এখান থেকে বাংলাদেশ সীমানা বা বর্ডার আছে আর মাত্র 550 মিটার দূরে, মানে এখান থেকে গাড়ি আসতে পারছে না। আর এই রাস্তা দিয়ে নাকি আমাকে এখন বাংলাদেশ বর্ডার পৌঁছাতে হবে। এখান থেকে না জাস্ট আমার গাড়ি আর মানে কোনোভাবেই যেন এগোচ্ছে না। ও জাস্ট লরি যে লিকটা করে দিয়ে গেছে, সেখান থেকে কোনো রকমে যাওয়ার চেষ্টা করছি। পুরো দই রাস্তা, মানে মাটি হলে কাদা হলে তাও কোনোভাবে চলে যাওয়া যায়, বাট এই রাস্তা মানে কিভাবে তুলবো এটাই বা বুঝতে পারছি না, মানে কীভাবে তুলছি। ও ভাই বাংলাদেশের রাস্তা অনেক খারাপ, মানে বাংলাদেশ যাওয়ার আগের রাস্তা। ও পুরো হাড় হিম করার রাস্তা। প্রায় চলে এসছি, আর একটু কষ্ট করতে হবে ইয়ার। চলো চলো বস, পার হয়ে গেছে। ইয়ে একদমই কিন্তু আমার রাইট সাইডে আছে বাংলাদেশের সেই বর্ডার বা সেই ভিউ পয়েন্ট, সেই সীমানা ভিউ পয়েন্ট। আমি আর কিভাবে বোঝাবো, কিভাবে বলবো বুঝতে পারছি না। আমার সব কষ্ট যেন সার্থক মনে হচ্ছে। তো চলো বাইকটাকে জাস্ট একটু পার্ক করে দিই, দেন তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এই মুহূর্তে আমি কিন্তু বাংলাদেশের গেটে আছি, আর জাস্ট এখান থেকে বাংলাদেশের গাড়ি কিন্তু পারমিট দেখিয়ে ইন্ডিয়াতে ঢুকছে। জাস্ট দেখো, দারুণ দারুণ ভাই, দারুণ মজা লাগছে। পেছনেই কিন্তু আছে ওয়েলকাম টু বাংলাদেশ। হ্যাঁ, এটাই কিন্তু বাংলাদেশ বর্ডার।
এখানে যেমন ইন্ডিয়ার পতাকা আছে ঠিক তেমনই কিন্তু এই সাইডে আছে বাংলাদেশের পতাকা, দুটোই সমান জায়গা থেকে উঠছে। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এখান থেকে আগে থেকেই আর্মিরা আর কি বলে দিয়েছেন, এখানে দেখো 1274 এই যে একটা পিলার দেওয়া আছে, এখানে ইন্ডিয়া লেখা আছে, এইটুকুই কিন্তু মানে এই পর্যন্তই কিন্তু তোমরা আসতে পারবে, এটাই কিন্তু সীমানা। এর বর্ডারে কিন্তু ওপারে তোমরা ক্রস করতে পারবে না, বিকজ এর ঠিক ওপারটাই পড়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ। বুঝতে পারছো, বাংলাদেশ আর আমার এখন ডিস্টেন্সটা ঠিক এরকম জায়গায় আছে, আমি জাস্ট ভাষায় এক্সপ্লেন করতে পারছি না। আজকে এখান থেকে ভাইয়াকে বলো, ভাইয়া দেখো আমি বাংলাদেশের অনেক কাছে চলে এসেছি, খুব তাড়াতাড়ি বাংলাদেশে আমি যাওয়ার চেষ্টা করছি। তো ভীষণই ভালো লাগছে এই প্লেসটায় আসতে পেরে। তোমাদের কেমন লাগছে বলো, আর বাংলাদেশ থেকে যারা যারা এই মুহূর্তে আমার আজকের ভিডিওটা দেখছো তাদেরকে বলবো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বাংলাদেশের যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আই লাভ বাংলাদেশ লিখে দিও। আপনারা বাংলাদেশের? ঢাকা থেকে? আচ্ছা, এখান থেকে তো এটা ক্রস করা মানা করে দিয়েছে। আমাদের এখানে যেমন লেখা আছে 1275, আপনাদের উপরে কি লেখা আছে? ও, ওখানে 1275 লেখা আছে। জাস্ট আর্মি বলেছে এখান থেকে ক্রস করে যাবে। আমাদের বাংলাদেশটা আমার খুবই পছন্দের জায়গা, বাট এখনও যেতে পারিনি, ওই ঝামেলাটার কারণে যেতে পারিনি। আস্তে আস্তে রিকভারি করলে নিশ্চয়ই যাবো। মেঘালয় যাওয়ার প্ল্যান ছিল আর কি গত বছর, কিন্তু এজন্য যেতে পারি। আচ্ছা, হবে হবে, আবার আশা করছি সব ঠিক হয়ে যাবে। হয়ে গেলে প্রতিবেশী দেশ বাংলাদেশ অবশ্যই তো আসার ইচ্ছা আছে। ঠিক আছে, কথা হবে, ভালো লাগলো ভাইয়া। হ্যাঁ, একদম ভালো থাকবেন। কিন্তু বাংলাদেশ থেকে যারা এসছে তারা ওপার অব্দি লাস্ট, তারা ওই পর্যন্তই আর কি আছে। আর আমরা ইন্ডিয়া থেকে আমরাও জাস্ট এই পিলারটা আমাদের মধ্যে জাস্ট একটা ব্যবধান কাজ করছে। বাট এই যে জায়গাটা দারুণ এনজয় করছি। বাংলাদেশের ওনাদের সাথে অনেকক্ষণ কথা হলো, ওরা কিন্তু বাংলাদেশ ঢাকা থেকে এসছে, এগুলো কিন্তু সবই বাংলাদেশ থেকে আসছে। মানে এর থেকে বোঝা যাচ্ছে আমদানি রপ্তানির কাজ বাংলাদেশের সাথে ভারতের, তা কিন্তু কোনোভাবেই বিচ্ছিন্ন এখনো হয়নি, আর হবেও না আশা করছি কখনো। বাংলাদেশ বর্ডার মানে এই পর্যন্ত আসতে পেরেও আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে। তবে হ্যাঁ, আমাদের কলকাতা থেকে মেঘালয় আসতে মোটামুটি 1200 কিলোমিটারের কাছাকাছি কিন্তু লেগে যায়। বাট যদি বাংলাদেশ থেকে ডিরেক্ট আমরা মেঘালয়ে আসতে পারতাম তাহলে কিন্তু 600 কিলোমিটারের মধ্যে আমরা এটা কমপ্লিট দিতে পারতাম। বাট যোগাযোগ ব্যবস্থাটা সেভাবে না থাকার কারণে আমরা আসতে পারি না। তো একদমই কিন্তু বাংলাদেশের এই প্লেস থেকে মানে এই বর্ডার এরিয়া থেকেই আমি আমার কলকাতা টু মেঘালয়ের যে টোটাল যে সিরিজ বলতে পারো, পুরো যে জার্নি, সাইট সিনিং সব কিছুই এখানেই শেষ হচ্ছে। এবার আমাকে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার পালা, এখনও 1200 কিলোমিটার রাইড করতে হবে, বৃষ্টিও পড়ছে অঝরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ি ফেরার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।